আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীর সুদক্ষ পরিচালক ও আমার প্রাণপ্রিয় উলামা তলাবা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাকে বিতর্কের নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয়, সম্ভাবনা। বিষয়টি যুক্তিসঙ্গত ও যৌক্তিক হওয়ার কারণে এবং সঠিক হওয়ার কারণে আমি আমার দল সেনারা এর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমি প্রথমেই আমার প্রতিপক্ষ বন্ধুদের যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। আমার এক ভাই বলে গিয়েছে যে 10টি সন্তান হলে বৃদ্ধাশ্রমে থাকতে হয় পিতামাতার, কিন্তু আমরা যদি লক্ষ্য করি একটি সন্তান যেখানে হয় এটা হচ্ছে শহর, আর শহরের সন্তানেরাই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আর 10টি সন্তান যেখানে হয় সেটি হচ্ছে গ্রাম। মা বাবা যখন মৃত্যুশয্যায় সজ্জিত হয় সেখানে সন্তানেরা সে মা বাবাকে সবসময় খেদমত করতেই থাকে, তারা কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না। আমার এক ভাই বলে গিয়েছে যে শেখ হাসিনার সরকারের সময় 17 বছর অনেক লোককে কারাগারে থাকতে হয়েছে। হ্যাঁ, তখন আমাদের আলেম উলামারা কখনো খেলাফত কয়েকজন লোক নিয়ে আন্দোলন করেছে, কখনো চরমনায় কয়েকজন লোক নিয়ে আন্দোলন করেছে, সামান্য কিছু লোক নিয়ে। এরপর ছাত্র জনতা সকলে একত্র হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া এই রুজ্জুকে আঁকড়ে ধরে সকলে একত্রে যখন এই জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে তখন সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি এটা কখনো হুমকির কারণ হতে পারে না। মাননীয় সভাপতি, আমার এক ভাই বলে গিয়েছে যে জনসংখ্যা বৃদ্ধির কারণে তরুণরা নাকি চাকরি পায় না, কিন্তু প্রত্যেক দিন এই যে পত্রিকা যে দেখতেছেন এমন অনেক পত্রিকা আছে শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তি দিয়ে ভর্তি থাকে, কিন্তু তারা লোক পায় না। তারা বলে যে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে তরুণরা কি চাকরি পায় না। এই যে দেখেন কত কিছু কামরাঙ্গীরচর প্রত্যেকটা ওয়ালে দেখবেন চাকরির বিজ্ঞপ্তি, যে জনসংখ্যা বৃদ্ধি হলে নাকি তরুণরা চাকরি পায় না, কিন্তু এই কারখানাগুলো তারা কি লোক খুঁজে পাচ্ছে না। তো এত পরিমাণ লোক দরকার যে জনসংখ্যা আরও কোটি কোটি বাড়াইতে হবে, তখন কারখানাগুলো পরিপূর্ণভাবে পরিচালনা করতে পারবে। যদি বিপক্ষ বন্ধু কিংবা অন্য কারোর চাকরির প্রয়োজন হয় এখানে নাম্বার আছে, নিয়ে যান। মাননীয় সভাপতি, আমি আমার যুক্তি প্রদানে চলে যাচ্ছি। আমি সর্বপ্রথম কোরআনের মাধ্যমে প্রমাণ করব যে জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয়, সম্ভাবনা। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 1, পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের 31 নং আয়াতে ইরশাদ হয়েছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। অর্থাৎ দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করো না, আমি তাদের রিজিক দেই এবং তোমাদেরও। বর্তমানে জন্ম নিয়ন্ত্রণ নীতি দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এটি একটি প্রকৌশলী হত্যা। তরবারি দিয়ে আঘাত করার মাধ্যমে কেবল হত্যা হয় না, বরং মেডিসিনের মাধ্যমে গর্ভের সন্তান হত্যা সবচেয়ে বড় হত্যা, যা কোরআনের স্পষ্ট নিষেধ উপেক্ষা করার দিকে ইঙ্গিত করে। সন্তানকে হুমকি মনে করা ইমানের পরিপন্থী মনোভাব। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয়, সম্ভাবনা। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 2, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 86 নং আয়াতে বর্ণিত হয়েছে, ওয়াযকুরু ইয কুনতুম কলিলান ফাকাসসারাকুম। অর্থাৎ স্মরণ করো তোমরা অল্প ছিলে, আল্লাহ তোমাদের অধিক করেছেন। এখানে জনসংখ্যা বৃদ্ধিকে কোরআন নিয়ামত বলেছে, অথচ আধুনিক শিক্ষিত লেবাস পরিহিত মূর্খরা সেটাকে হুমকি বানিয়ে এক মহাশয়তানি তৈরি করছে। মানব জীবনের ইতিহাস বলে শক্তিশালী জাতিরা কখনো জনসংখ্যায় কম ছিল না। আল্লাহর নিয়ামতকে হুমকি বলা অর্থ জ্ঞান বিবেককে অন্ধকারে ছেড়ে ফেলা। তাই জনসংখ্যা বৃদ্ধি হলো নিয়ামত, হুমকি নয়। এবার আমি হাদিসের মাধ্যমে প্রমাণ করব জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয়, সম্ভাবনা। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 3, তিরমিজি শরীফের 2322 নং হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমুন আও মুতাআল্লিমুন। অর্থাৎ এই দুনিয়া অভিশপ্ত এবং এতে যা কিছু আছে তাও অভিশপ্ত, তবে আল্লাহর জিকির এবং তার সাথে সম্পর্কিত বিষয় আলেম, ইলমে দিন ও শিক্ষার্থীরা ব্যতীত। প্রিয় উপস্থিতি, সন্তান লালন ও আল্লাহর স্মরণকে বহন করে। একটি সন্তান মানে একজন মুমিন, নতুন রুকু সেজদাকারী, একজন নতুন নামাজি। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি পৃথিবীতে শুধু রিজিকের দ্বারই উন্মুক্ত করে না, বরং তাকে লালন পালন করার মাধ্যমে পিতামাতার সর্বোচ্চ সফলতা জান্নাত লাভ করতে পারে। মাননীয় সভাপতি, এবার আমি বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করব জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয়, সম্ভাবনা। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 4, বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সময় পার করছে, যেখানে কর্মক্ষম জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় 66%। বিশ্বব্যাংক ও UNFPA এর তথ্য অনুযায়ী এই সুযোগ 40 সাল পর্যন্ত কার্যকর থাকবে, আর এই তরুণ জনগোষ্ঠী হল শিল্পায়ন ও উৎপাদনশীলতার প্রধান শক্তি। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয়, সম্ভাবনা। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 5,
বাংলাদেশ 17 কোটির বেশি জনসংখ্যা মানে একটি বিশাল ডোমেস্টিক মার্কেট, যে জনসংখ্যার মাধ্যমে খাদ্য, টেলিকম, শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন খাতে দেশীয় বিনিয়োগ দ্রুত বাড়ছে। আর এ সকল বড় বাজার বৈশ্বিক মন্দার সময় অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল রাখে। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয়, সম্ভাবনা। সময় সংক্ষিপ্ত হয়, এখানে আমি আমার যুক্তি প্রদান ও যুক্তি খণ্ডন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। অত্যন্ত সুন্দরভাবে বাস্তবধর্মী যুক্তি প্রদান করে গেলেন পক্ষদলের বন্ধু শেখ মিনহাজ, এবং তার যুক্তি খণ্ডনের মাধ্যমে তিনি প্রমাণ করে গেলেন জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয়, সম্ভাবনা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বিপক্ষ দল থেকে যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডনের জন্য মঞ্চে ডেকে দিচ্ছি তৃতীয় বর্ষের বন্ধু মোহাম্মদ আহসানকে। মঞ্চে আসছেন বিপক্ষ দল থেকে আহসান। প্রস্তুত থাকবেন পক্ষ দল থেকে শেখ তাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক হাফলা উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক জাকিল এমপি ছাত্র ভাইদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। সম্মানিত সভাপতি, আপনি অবগত আছেন যে আমি বিপক্ষ দল থেকে অবস্থান করছি। সময় সংক্ষিপ্তের কারণে আপনার অনুমতি সাপেক্ষে আমি চলে যাচ্ছি সোজা আমার বিষয়বস্তুতে। মাননীয় সভাপতি, যুক্তি নং 1, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস হলো সময়। আর আজ আমাদের দেশ সহ যে সমস্ত দেশে জনসংখ্যা বৃদ্ধি হার অধিক পরিমাণ রয়েছে, সে সমস্ত অধিকাংশ দেশের সময় মেনটেন করা আর এভারেস্টে চড়াই করা একই হয়ে উঠেছে। যেমন অধিক জনসাধারণের জন্য অধিক যানবাহন চলাচল, এর ফলে অধিক যানজট ইত্যাদি আরও কত যে রং তামাশা তার কোনো শেষ নেই। আর এই চাপাচাপিতে পড়ে 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা, আর 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টায় গিয়ে দাঁড়ায়। মানুষ সব একটি ভাবুন, এই সময়গুলো যদি আমাদের বেঁচে থাকতো তাহলে কতই না কল্যাণকর কাজ করা যেত। যুক্তি নং 2, মাননীয় সভাপতি, এই জনসংখ্যা বৃদ্ধি আজ আমাদের পরিবেশগত ও স্বাস্থ্যগতভাবে প্রচুর দুর্যোগ ফেলে দিয়েছে। এই মানুষের আধিক্যের কারণে অধিক রোজি রোজগারের প্রয়োজন হয়, আর এর জন্য কর্মস্থলও বেড়ে গেছে, কারখানাও বেড়েছে। এই কলকারখানা বাড়ার জন্য বায়ু এবং আমাদের অক্সিজেন দূষিত হয়েছে। কেমিক্যালের মাধ্যমে আমাদের নদীগুলো আজ দূষিত। সম্মানিত সভাপতি, তাহলে আপনি বলুন, এই জনসংখ্যা বৃদ্ধি দিয়ে আমাদের কী বা উপকার হতে পারে? মাননীয় সভাপতি, জনসংখ্যার বৃদ্ধির কারণে আজ আমাদের যুব সমাজ বেকারত্ব জীবনযাপন করছে আর এন্টি ক্রাইসিসে ভুগতেছে। আর তা থেকে দেশে অপকর্ম, হতাশা বৃদ্ধি পেয়ে এক ভয়ঙ্কর পরিবেশ পূর্ণ হয়েছে। শত শত হাজার হাজার যুবকরা কত কষ্ট করে জীবনে হাজার সুখ শখ সব ত্যাগ করে শান্তি বাদ দিয়ে জীবন বিসর্জন দিয়ে উচ্চশিক্ষা অর্জন করেছে। অথচ মানুষের অধিক্যের কারণে লোক আছে, চাকরি নেই, পোস্ট আছে, সিট ফাঁকা নেই। তাহলে মাননীয় সভাপতি, এই অধপতনের পরেও আমরা কীভাবে বলি যে জনসংখ্যা হুমকি নয়, সম্ভাবনা? যুক্তি নং 4, মাননীয় সভাপতি, অতিরিক্ত জনসংখ্যার কারণে পরিবেশ অধিক পরিমাণ দূষিত হয়, আর অধিক দূষিতের কারণে তো অধিক অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। অসুস্থতার কারণে অধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, এর ফলে ব্যাকটেরিয়া ধীরে ধীরে ওষুধ প্রতিরোধক হয়ে যায়। এটাকে বৈজ্ঞানিক ভাষা বলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স। আর এর ফলে ভবিষ্যতে সাধারণ রোগও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। মাননীয় সভাপতি, যুক্তি নং 5, ঘন জনসংখ্যা শহরে কংক্রিট, ইট ও শিল্প কারখানার কারণে তাপমাত্রা আশেপাশে এলাকার চেয়ে অধিক বেশি হয়ে থাকে। এর ফলে হিট স্ট্রোক, বিদ্যুৎ ব্যবহার ও পানির চাহিদা বেড়ে যায়, যা শহরকে বসবাসের অযোগ্য করে তোলে। তাহলে মাননীয় সভাপতি, এখন কথা হচ্ছে যে সংখ্যার বৃদ্ধি মানুষের বসবাসকে কষ্টসাধ্য করে তুলেছে, তা সেই আধিক্য সম্ভাবনা কিভাবে হয়? যুক্তি নং 6, মাননীয় সভাপতি, সীমিত জমির অতিরিক্ত মানুষের মানেই অতিরিক্ত আসবাবের প্রয়োজন, ঠিক তেমনিভাবে খাবারেরও প্রয়োজন। আর অতিরিক্ত জনসমর্থন মানে খাবারের ঘাটতি, আর এটাই তো স্বাভাবিক। অতএব আমরা আফ্রিকা, সেনেগাল, উগান্ডার দিকে তাকালে স্পষ্টভাবে বুঝতে পারি যে খাদ্য সংকট রাষ্ট্রকে দুর্বল করে দেয়। আর আমার আল্লাহ তো কোন স্পষ্টভাবে বলেছেন, ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলিকা, অর্থাৎ তোমরা নিজেদের ধ্বংসের দিকে টেনে নিও না। মাননীয় সভাপতি, আমার আল্লাহ নিষেধ থাকা সত্ত্বেও আমরা কীভাবে আমাদের নিজের জাতিকে ধ্বংসের দিকে টেনে নেব? মাননীয় সভাপতি, চলেন আমার বিপক্ষ ভাইদের একটু যুক্তি খণ্ডন করা যাক। আমার এক ভাই বলে গেছেন জাপান সরকার নাকি এখন বাচ্চাদেরকে পালতেছে। ভাই, অবশ্যই পালবে, কারণ আমরা জানি একসময় রাশিয়া সরকার জাপানের টোকিওতে
কী বলো ওটাকে, পারমাণবিক বোমা মারে। এই পারমাণবিক বোমা মারার পরে জাপানের পরিবেশ এতটা দূষিত, যখন মাতৃগর্ভে সন্তান আসে, এই সন্তান প্রসবের পর সে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই তারা সেখান থেকে তাদেরকে সরিয়ে একটা ভালো শহর রাখে, যেন সে ভালো হতে পারে, জন্মগ্রহণ করতে পারে এবং প্রতিবন্ধী না হয়। কারণ একটি প্রতিবন্ধী সন্তান হলে তো সেটা সরকারি দায়িত্ব না, বাবা মার কষ্ট। আমার আরেক ভাই বলে গেছে মরুভূমিতে আজ তেল বের হচ্ছে, তেলের কারখানা হয়েছে, গ্যাস বের হইতেছে। কারণ কি, মানে প্রযুক্তি আছে, মানুষের জেহেন খাটতেছে, জনসংখ্যার বৃদ্ধির জেহেন বেশি খাটাইতেছে, কারণ বের হইতেছে। কিন্তু ভাই, এই জেহেন খাটায় চিটাগাংয়ের বন সব উধার করে ফেলতেছে। এই জেহেন খাটায় কামনাং বুড়িগঙ্গার অবস্থাটা দেখছেন কি হয়েছে? ওই প্রযুক্তি তাকমাতাদের বুদ্ধির অবস্থাতেই তো এখানে আসছে, তাই না? তো সেখান থেকে তো নদী নষ্ট হয়ে গেছে। আমার আরেক ভাই বলে গেছে সিজদার দরকার নেই, আগে সিজারের দরকার নেই আগে। আচ্ছা, আমি আরেকটা বলি, এটা আমার জেনে আসতেছে না। বর্তমান তৈরিরা কারিগরি শিক্ষা করে খুব কর্মঠ হচ্ছে। কারিগরি শিক্ষা করে কর্মঠ হয়ে কী হবে যদি আপনার কাছে কাজই না থাকে? সব বেকার রাস্তাঘাটে ঘুরতেছে। আরেক ভাই বলে গেছে যে এত 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 হ্যান্ডবিল দেখা গেছে কাগজপত্র। ভাই, আজকে মার্কাজের কোনো ছাত্ররা 100 জন মনে করেন ফারেক হয়েছে, 100 জায়গায় তো আপনার চাকরির জন্য খুঁজতেছেন। হ্যাঁ, আপনি এত এই 7-8 বছর লক্ষ লক্ষ কোটি ওই টাকা খরচ করে পড়ে কি 5,000 টাকা চাকরি করতে যাইবেন কলকারখানায়? এটাকে আপনার সাথে শোভা পায়? কখনো পায় না, কাজে আমরা যাই না। আরেক ভাই বলে গেছে প্রযুক্তি যুবকদের হাত ধরে আসে। অবশ্যই আসে, যে সমস্ত দেশে জনসংখ্যা কম সেই সমস্ত দেশেই তো প্রযুক্তি যুবকদের হাত ধরে আসে। কারণ হইতেছে তাদের জনসংখ্যা কম, তারা যুবকদের আপ্যায়ন করতে পারে, যুবকদের লালিত পালিত করে এবং সুন্দরভাবে তারা ফুটে ওঠে। কিন্তু আমাদের যুবককে যে আপ্যায়ন করা হয়, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। সময় সংক্ষিপ্ত কারণে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর ও জোরালো কণ্ঠে যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডন করে গেলেন বিপক্ষ দলের বন্ধু মোহাম্মদ আহসান। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে পক্ষদল থেকে যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডনের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি দ্বিতীয় বর্ষের বন্ধু শেখ তানিমকে। মঞ্চে আসছেন শেখ তানিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাদি ছাত্র কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক হাফলার সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে আমি এবং এই দেশের জনসংখ্যাকে সকলকে বলতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সভাপতি, সময় স্বল্প, অনেক যুক্তি খণ্ডন করতে হবে। আমরা মুসলমান, আমি আমার প্রথম যুক্তিতে চলে যাচ্ছি। আমরা মুসলমান, যে কোনো জিনিস ভালো কিংবা খারাপ তা বিবেচনা করতে হলে আমাদের কোরআন হাদিস বিশ্লেষণ করে দেখি। কোরআন হাদিসে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা ওই সব নারী তোমাদের পছন্দ মতো বিবাহ করা, 2 জন 3 জন 4 জন। আর বিবাহ কেমন করতে হবে? আমাদের নবী আমাদের বলে গেছেন যে তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমরা ওই সমস্ত নারীদেরকে বিবাহ করো যারা স্বীয় স্বামীকে ভালোবাসে এবং অধিক প্রজননশীলা হয়, কেননা আমি তোমাদের আধিক্যের বেলায় অন্যান্য উম্মতের মোকাবেলায় গর্ব করব। নবী নিজে যেই ব্যাপারে তাকিদ করে গেছেন সেটা কখনো হুমকি হতে পারে না, বরং তা সবচেয়ে বড় সম্ভাবনা। এমনকি নবীর কাছে কোনো নারী দোয়া চাইতে আসলেও তিনি তার জন্য অধিক সন্তানের দোয়া করে যেতেন। আমার যুক্তি নাম্বার 2 হলো জনসংখ্যা বৃদ্ধির পক্ষে। আমার যুক্তি নাম্বার 2 হলো জনসংখ্যা বাড়লে সম্পদ কমে না বরং বাড়ে। মানুষের হাতেই সম্পদের সংখ্যা বাড়ে। বর্তমান কৃষির উন্নতি তার চাক্ষুষ প্রমাণ। মানুষ সম্পদ খায় কিন্তু তা তৈরি করে মানুষই। জনসংখ্যা বাড়লে শ্রম বাড়ে, বিচিত্র বাড়ে, উদ্ভাবন বাড়ে। মানুষ খাই বা কতটুকু? যারা উদ্ভাবক, যারা বিজ্ঞানী গবেষক, তারা কতটুকু খায়? তার কি 50টা মুরগি 10 কেজি চাল 20 কেজি ডাইল খায় বিজ্ঞানী হয়েছে? অথচ দেখেন তাদের আবিষ্কারের ফলে আরও বেশি মানুষ খাইতে পাইতেছে, জীবন ধারায় আরও উন্নতি হইতেছে। সুতরাং জনসংখ্যা বৃদ্ধিটা হুমকি নয় বরং সম্ভাবনা। আমার 3 নম্বর যুক্তি হলো আল্লাহ ফয়সালা করেন তা কখনো ভুল হইতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং জমিনে আবাদ করেছেন। আবাদ কিভাবে হয়? জনসংখ্যা বাড়ার দ্বারা মানুষ আবাদ হয়। আল্লাহ তাআলা যা করেন তা আল্লাহ তাআলা বুঝে শুনতেই করেন। তার চেয়ে আপনাদের পরিবার পরিকল্পনা কোন অংশে ভালো হইতে পারে না। যখন সময়ের প্রয়োজন হবে আল্লাহ তাআলা আযাব দিয়ে সব ধ্বংস করে দিবেন। আপনাদের কমানোর চিন্তা করা লাগবে না। সমাজের মানুষের আসল হুমকি হলো পরিবার পরিকল্পনা, জনসংখ্যা বৃদ্ধি না।
আমার যুক্তি নাম্বার 4 হলো অধিক জনসংখ্যা অধিক জনবল তৈরি করে। যে যে দেশ জনবল বেশি সেই দেশের উন্নতি নিশ্চিত যদি তা কাজে লাগানো হয়। চায়না তা প্রমাণ করে, আমাদের প্রতিটি পণ্য নিজ মতো তৈরি করে। এমন কিছু বাজারে পাওয়া যাবে না যা মেড ইন চায়না ভার্সন নাই। তার জন্য চায়না তার বিশাল জনসংখ্যাকে কাজে লাগিয়েছে, আর এই প্রতিটি তার শিল্প, এই জন্য তার শিল্প খাতে এগিয়ে। তাই জনসংখ্যা কোনো হুমকি নয়, বরং সম্ভাবনা। আমার যুক্তি নাম্বার 5 হলো অধিক জনসংখ্যা জিডিপি বাড়ায়। আর জিডিপি বাড়লে কী কী করা যাবে তা আপনারা কল্পনাও আনতে পারবেন না। একজনের 1 টাকা 20 জনের 20 কোটি টাকা হয়। এমন দেশ আছে যা জিডিপি কম থাকার কারণে এগোতে পারে না। যেই পরিমাণ জিডিপি বাংলাদেশে আছে তা যদি হক মতো বাজেট করে ব্যয় করা হয়, সোনার বাংলা কাকে বলে আপনারা দেখতে পারবেন। আমি চলে যাচ্ছি আমার যুক্তি খণ্ডনে। এক ভাই বলে গেছেন, আয়াত তেলাওয়াত করে গেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই মৃত্যু জীবন যেন তোমাদের। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন আল্লাহ তার পরিকল্পনা করেন, আপনাদের পরিকল্পনা করা লাগবে না। আরও আমার যুক্তি খণ্ডনে হলো আরও আছে সিজারের কথা বলেছেন যে সিজার করার দোষ। এখানে আসলে দোষটা হলো সিজার করার, এখানে জনসংখ্যা বাড়ার দোষ না। বাহিরের দেশে গিয়ে দেখেন আমেরিকা আমাদেরকে সিজারের কথা বলে, এটা আমেরিকার ষড়যন্ত্র জনসংখ্যাকে কমানোর জন্য। কিন্তু তাদের কাছে দেখেন তাদের একটাও সিজারে হয় না, সব তারা নর্মালে করে, কারণ তারা জনসংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনায় আছে। আর বাকি যুক্তি খণ্ডন করা হয়ে গেছে। আরেক ভাই বলেছেন ইমাম শাফির কথা, ওই যুগ হিসেবে হয়তো যে নফল করা ভালো ছিল, কিন্তু আপনি এই কথা মনে রাখবেন যে হাদিসে শেখানো হয়েছে যে একটি হাদিস শিখা 1000 নফল করা থেকে উত্তম। যত বেশি জনসংখ্যা তত বেশি ছাত্র। আরেক ভাই বলে গেছেন আলহাকুমুত তাকাসুর, তারপরের ইয়াত হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা কবর জিয়ারত করলেই, তার মানে তোমাদের অহংকার, এটা জনসংখ্যা বাড়ছে ঠিক আছে, কিন্তু তোমরা যদি কবর জিয়ারত করো বাড়া ঠিক আছে, এটা সম্ভাবনা। তোমরা যদি আসল সঠিক পন্থা গ্রহণ করো তাহলে এটা কোনো হুমকির কারণ হবে না। আরও এক ভাই বলছে যে আমরা ইহুদির কাছে মার খাই, এটা আসলে আমাদের ইমানই দুর্বল, এটা জনসংখ্যা বাড়ার এখানে কোনো সম্পর্কই নাই। আরেক ভাই বলেছে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, এগুলো তোমাকে আসলে আমওয়াল আওলাদ এগুলো ফিতনা হয় তখন যখন এগুলো তোমাকে আখিরাত থেকে ভুলিয়ে রাখে। আর নবীর হাদিস কি লিখছি। তারপর আরেক ভাই বলেছেন বিসিএস ক্যাডার বেকার, এর কারণ তারা আসলে নিজেরাই, তারা চাকরির গোলামি খুঁজে, নবীর সুন্নত ব্যবসা তারা খুঁজে না। দোষ এদিকে বেশি। আর ঢাকার কথা বলেছে, ঢাকার কথা তুমি আমার চেয়ে বেশি জানো না। এই ঢাকার এদিকে মানুষ বেশি হওয়া, তুমি উত্তরবঙ্গে যায় দেখছি আমি মাইলের পর মাইল আল্লাহর জায়গা ফাঁকা হয়ে রয়েছে। এদিকে জনসংখ্যার কোনো দোষ না, মানুষের বুদ্ধির দোষ। এদিকে তারা উত্তরবঙ্গ যায় না, তারা আরেকটা শহর বানায় না, সব ঢাকার পিছনে দৌড়ায়। আরও এক ভাই একটা কবিতা বলে গিয়েছেন কি জানো, আমি ওই ভাইয়ের উত্তরটা একটা উর্দু শেরের মাধ্যমে উত্তর দিতে চাই যে এক সে ভালে দো, দো সে ভালে তিন, তিন সে ভালে চার, আওয়াম কা দোষ নেহি ইহা ধন্দাজ বাজ হে সরকার। আরও এক ভাই বলে গেছেন যে অধিক যানবাহনের কথা, আসলে এদিকে দোষ হলো যানবাহন ব্যবস্থাপনার, এই প্রাইভেট কার আর রিক্সা বাড়ার কারণে এইসব হয়। আসলে বাস যদি ভালো থাকতো আমি জিঞ্জিরা থেকে কামরাঙ্গীরচর বাস দিয়ে আসতাম। আরেক ভাই অ্যান্টিবায়োটিকের কথা বলছে, আসলে অ্যান্টিবায়োটিক খাওয়া এটাও তো ভাই জনসংখ্যার সাথে কোনো, জনসংখ্যা বাড়লে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে কোনো কথা নেই, এটা যে খায় তার বিচারের ব্যাপার। আরেক ভাই খাদ্য সংকটের কথা বলে গেছে, আর খাদ্য সংকট তাদের তালাশ করে দেখা উচিত। আমি শেষ করে দিব, তাদের তালাশ করে দেখা উচিত এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশ, যার ঐশ্বর্যের কারণে বাহিরের বড় বড় তাণ্ডব দিককে বারবার এই দেশ আক্রমণ করতে দেখা গেছে। শায়েস্তা খানের আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, এটা কে না জানে, কিন্তু পরবর্তী বিভিন্ন শাসকদের ভোগ বিলাসের কারণে এই আযাবটাই হয়েছে। এটা জনসংখ্যার কোনো দোষ নাই। জনসংখ্যা বৃদ্ধি, সম্ভাবনা বিস্তার, মানুষই শক্তি, মানুষই গড়ে উঠুক আগামীর সংসার। সবার উপস্থিতি, আপনাদের কাছে বিতর্ক কেমন লাগছে? বিতর্ক কি জমে উঠেছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমাদের বিচারক মণ্ডলীর নাম্বার দিতে হিমশিম খাচ্ছে। আমরা আশা করি আমাদের প্রতিযোগীরা আমাদেরকে আরও নতুনত্ব এবং আরও অনেক সুন্দর সুন্দর যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে আজকের এই বিতর্ক প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে নির্ধারিত বিষয়বস্তুর উপর যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডনের জন্য বিপক্ষ দল থেকে ডেকে নিচ্ছি